নমস্কার। আজ আমরা একটা দারুণ সফরে বেরোবো। আর আমাদের গাইড কে জানেন? আলো। হ্যাঁ, সাধারণ আলো। আমরা দেখব কিভাবে এই আলো কখনো আয়নায় ধাক্কা খেয়ে ফিরে আসে, আবার কখনো কাঁচ বা জলের মধ্যে দিয়ে যাওয়ার সময় নিজের রাস্তাটাই বদলে ফেলে। চলুন ঢুকে পড়া যাক আলোর এই জাদুর দুনিয়ায়। তাহলে ভাবুন, এক চিলতে আলোর রশ্মি তার জার্নি শুরু করেছে। আজ আমরা ওরই সফরের প্রতিটা বাঁকে থাকব আর দেখব ফিজিক্সের কঠিন কঠিন সব সূত্রগুলো কিভাবে একটা রোমাঞ্চকর গল্পের মতো হয়ে যায়। তাহলে রেডি তো? চলুন শুরু করা যাক। তো আমাদের আলোকরশ্মির যাত্রার প্রথম স্টপেজ হলো একটা আয়না। যখন আলো কোনো চকচকে সারফেসে, ধরুন একটা আয়নাতেই এসে ধাক্কা খায়, তখন কি হয়? ও আবার আগের জায়গাতেই ফিরে আসে। এই যে ফিরে আসা, বিজ্ঞানের ভাষায় একেই আমরা বলি প্রতিফলন বা রিফ্লেকশন। এখন এই ফিরে আসার পেছনে কিন্তু একটা খুব সহজ আর দারুণ নিয়ম কাজ করে। আলো ঠিক যে অ্যাঙ্গেলে এসে আয়নায় পড়ে, একদম হুবহু সেই অ্যাঙ্গেলেই ফিরে যায়। মানে আপতন কোণ আর প্রতিফলন কোণ দুটোই সবসময় সমান। এটাই হলো প্রতিফলনের সবচেয়ে বেসিক আর ইম্পর্ট্যান্ট সূত্র। ব্যাপারটা আরেকটু সহজ করে বলি, যে রশ্মিটা আয়নার দিকে আসছে সেটা হলো আপতিত রশ্মি, যেটা ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছে সেটা হলো প্রতিফলিত রশ্মি। আর এই দুটো কোণ যার উপর ভিত্তি করে মাপা হয়, সেই কাল্পনিক 90 ডিগ্রি লাইনটা হলো অভিলম্ব বা নর্মাল। কি খুব সহজ না ব্যাপারটা? আমরা রোজ সকালে যে আয়নার সামনে দাঁড়াই, মানে প্লেন মিরর, সেখানে যে ইমেজটা তৈরি হয় তার কয়েকটা মজার ব্যাপার আছে। যেমন আপনার সাইজ যা, ইমেজের সাইজও ঠিক তাই। আপনি আয়না থেকে যত দূরে দাঁড়াবেন, আপনার ইমেজটাও ঠিক ততটাই দূরে তৈরি হবে। আর সবচেয়ে মজার পার্টটা হলো, আপনার ডান হাতকে আয়নায় বাম হাত বলে মনে হয়। একেই বলে পার্শ্বীয় পরিবর্তন। বেশ, আমাদের জার্নিটা এবার আরেকটু ইন্টারেস্টিং হতে চলেছে। সাধারণ প্লেন মিরর ছেড়ে এবার আমরা ঢুকছি গোলীয় দর্পণের দুনিয়ায়, মানে কার্ভড মিরর। এখানকার খেলা কিন্তু একটু অন্যরকম। যেন গল্পে একটা নতুন টুইস্ট এলো। গোলীয় দর্পণ মেইনলি দু রকমের, অবতল আর উত্তল, মানে কনকেভ আর কনভেক্স। অবতল দর্পণের ভেতরের দিকটা আয়নার কাজ করে, আর উত্তল দর্পণের বাইরের ফোলা দিকটা। সবচেয়ে বড় পার্থক্যটা হলো, অবতল দর্পণ আলোকে এক জায়গায় এনে মেলানোর চেষ্টা করে, আর উত্তল দর্পণ আলোকে চারিদিকে ছড়িয়ে দেয়। অবতল দর্পণের একটা দারুণ রহস্য আছে। আপনি আয়নার সামনে ঠিক কোথায় দাঁড়িয়ে আছেন তার উপর নির্ভর করে এর ইমেজটা কখনো বড় হয়, কখনো ছোট, আবার কখনো রিয়েল বা ভার্চুয়াল। রিয়েল ইমেজকে পর্দায় ধরা যায়, কিন্তু ভার্চুয়াল ইমেজকে শুধু আয়নার ভেতরেই দেখা যায়। দেখুন কি দারুণ একটা প্যাটার্ন। বস্তু যখন অনেক দূরে, প্রায় অসীমে, তখন ইমেজ তৈরি হচ্ছে ফোকাসে, একদম ছোট্ট। বস্তুটা যখন বক্রতা কেন্দ্রে আসছে, ইমেজের সাইজও বস্তুর সমান হয়ে যাচ্ছে। আর আপনি যত আয়নার কাছে আসছেন, আপনার ইমেজটাও তত বড় আর বড় হতে থাকছে। অন্যদিকে উত্তল দর্পণের নিয়ম কিন্তু একদম সোজাসাপটা। এর সামনে আপনি যেখানেই দাঁড়ান না কেন, ইমেজটা সবসময় বস্তুর চেয়ে ছোট হবে, সোজা হবে আর ভার্চুয়াল হবে। তাই তো বলা হয়, ছোট্ট একটা ইমেজ, সোজা কথা। এর কোনো জটিলতা নেই, রেজাল্ট সবসময় একই। আর এই সহজ সরল বৈশিষ্ট্যের জন্যই উত্তল দর্পণের ব্যবহার কিন্তু প্রচুর। গাড়ির সাইড ভিউ মিররগুলোতে এটাই ব্যবহার করা হয়, যাতে ড্রাইভার পেছনের অনেক বড় একটা এলাকা একবারে দেখতে পান। আবার রাস্তার বিপজ্জনক বাঁকেও সেফটি মিরর হিসেবে এটা দারুণ কাজ করে। তো আমাদের আলোকরশ্মি এতক্ষণ আয়নার জগতে ছিল, মানে একই মাধ্যমে ঘোরাঘুরি করছিল। কিন্তু ভাবুন তো, কি হবে যদিও হঠাৎ বাতাস থেকে কাঁচ বা জলের মতো অন্য কোনো মাধ্যমে ঢুকে পড়ে? ঠিক তখনই শুরু হয় আলোর রাস্তা বদলানোর খেলা, যাকে আমরা বলি প্রতিসরণ বা রিফ্র্যাকশন। কিন্তু প্রশ্ন হলো, আলো হঠাৎ করে বেঁকে যায় কেন? কারণটা খুব সিম্পল। যখনই আলোর মাধ্যম পাল্টায়, ওর স্পিডও পাল্টে যায়। বাতাস একটা হালকা মাধ্যম, তাই এখানে আলোর স্পিড অনেক বেশি। অন্যদিকে কাঁচ বা জল ঘন মাধ্যম, তাই এখানে আলোর স্পিড কমে যায়। আর এই স্পিডের তারতম্যের জন্যই আলো বেঁকে যেতে বাধ্য হয়। এখানেও একটা সহজ নিয়ম আছে। আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে ঢুকে, তখন সে নর্মালের দিকে একটু ঝুঁকে যায়। আর ঠিক তার উল্টোটা হয় যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে বেরোয়, তখন নর্মাল থেকে দূরে সরে যায়। এটাই হলো প্রতিসরণের আসল রহস্য। এখন কোনো মাধ্যমে আলো ঠিক কতটা বেঁকে যাবে সেটা নির্ভর করে ওই মাধ্যমের প্রতিসরাঙ্কের উপর। সহজ কথায়, প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো জাস্ট একটা নম্বর, যা বলে দেয় যে ওই মিডিয়ামটা আলোকে কতটা স্লো করে দিতে পারে। যে মাধ্যমের প্রতিসরাঙ্ক যত বেশি, সেই মাধ্যম তত ঘন।
আলোর এই বেঁকে যাওয়ার ধর্মটাকেই আমরা কাজে লাগিয়ে বানিয়েছি লেন্স। আমাদের চশমা থেকে শুরু করে ক্যামেরা, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ সব জায়গায় এই লেন্সের জাদু। চলুন এবার লেন্সের কেরামতিটা একটু দেখে নেওয়া যাক। আয়নার মতোই লেন্সও প্রধানত রকমের, উত্তল আর অবতল। উত্তল লেন্স আলোকে এক বিন্দুতে এনে মেশায়, তাই একে অভিসারী লেন্সও বলা হয়। আর অবতল লেন্স আলোকে চারদিকে ছড়িয়ে দেয়, তাই একে বলা হয় অপসারী লেন্স। ব্যাপারটা দর্পণের ঠিক উল্টো, খেয়াল করেছেন? আচ্ছা, আলোর প্রতিফলন আর প্রতিসরণের গল্প তো অনেক হলো, কিন্তু বিজ্ঞানীরা কিভাবে এত নিখুঁতভাবে বলে দেন যে ইমেজটা ঠিক কোথায় তৈরি হবে বা কেমন হবে? এর পেছনে আছে গণিতের জাদু। চলুন দেখি কিভাবে কিছু সহজ ফর্মুলা দিয়ে এই সব রহস্য সমাধান করা যায়। এই হলো সেই বিখ্যাত মিরর ফর্মুলা, 1/f = 1/v + 1/u। দেখতে হয়তো সাধারণ একটা ইকুয়েশন মনে হচ্ছে, কিন্তু এই একটা সূত্র দিয়েই দর্পণ বা আয়নার সমস্ত রহস্যের সমাধান করে ফেলা সম্ভব। চলুন এই সূত্রের চরিত্রগুলোর সাথে পরিচিত হই। এখানে ইউ হল আয়না থেকে বস্তুটা কতটা দূরে আছে, মানে অবজেক্ট ডিস্টেন্স। ভি হল আয়না থেকে প্রতিবিম্ব বা ইমেজটা কতটা দূরে তৈরি হলো। আর এফ হল আয়নার ফোকাস দূরত্ব। এই তিনটের মধ্যে যে কোনো দুটো জানা থাকলে বাকিটা বের করে ফেলা যায়। তবে একটা কথা, এই ফর্মুলা ব্যবহার করার সময় আসল খেলাটা কিন্তু লুকিয়ে আছে চিহ্নের মধ্যে, মানে প্লাস আর মাইনাস সাইনের মধ্যে। কোন দূরত্বটাকে আপনি পজিটিভ ধরবেন আর কোনটাকে নেগেটিভ, তার ওপরে কিন্তু আপনার পুরো উত্তরটা নির্ভর করছে। এই টেবিলটা হলো আপনার চিটশিট। একে বলা হয় কার্টেসিয়ান সাইন কনভেনশন। নিয়মটা খুব সহজ। আয়নার বাম দিকে যা কিছু আছে সব নেগেটিভ, আর ডান দিকে যা কিছু সব পজিটিভ। একইভাবে মূল অক্ষের উপরের দিকের উচ্চতা পজিটিভ আর নিচের দিকের উচ্চতা নেগেটিভ। এই নিয়মটা মাথায় রাখলে কোনো অঙ্কই আর ভুল হবে না। সবশেষে আরেকটা খুব কাজের সূত্র হল বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। এর ফর্মুলা হল m = -v/u। এই m আপনাকে বলে দেবে যে ইমেজটা বস্তুর তুলনায় কত গুণ বড় বা ছোট। যদি m এর ভ্যালু 1-এর চেয়ে বেশি হয় তাহলে ইমেজ বড়, যদি কম হয় তাহলে ছোট। আর সাইনটা যদি নেগেটিভ আসে তার মানে ইমেজটা উল্টো তৈরি হয়েছে। তাহলে প্রতিফলন থেকে প্রতিসরণ, দর্পণ থেকে লেন্স আর গল্প থেকে গণিত, আমরা আলোর একটা পুরো যাত্রা শেষ করলাম। এখন এই জ্ঞানটা নিয়ে আপনি যখন আপনার চারপাশের পৃথিবীকে দেখবেন, আয়নায় নিজেকে দেখবেন বা জলের গ্লাসে একটা স্ট্রকে বাঁকা দেখবেন, তখন কি আলোর এই খেলাগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারবেন না? একবার ভেবে দেখবেন কিন্তু।